সুধী দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। চেনা জানা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। বর্তমান পৃথিবীর ৭০০ কোটি জনসংখ্যার মধ্যে প্রায় ১০০ কোটি কোনো না কোনোভাবে প্রতিবন্ধী, এবং আমাদের বাংলাদেশেও জনসংখ্যার ১৫% এই প্রতিবন্ধিতার শিকার। তো এত বড় একটা সংখ্যা, যেখানে দেশের জনসংখ্যা, পৃথিবীর জনসংখ্যা, সেটা কোনো সমাজের বোঝা হয়ে থাকতে পারে না। সুতরাং আমরা প্রতিবন্ধী মানুষ যাতে সমাজে তাল মিলিয়ে চলতে পারেন, তাদের শারীরিক প্রতিবন্ধিতা জয় করতে পারেন, সেই জন্যে আমরা নানাভাবে চেষ্টা চালানো হচ্ছে আমাদের দেশে এবং পৃথিবীতে। বাংলাদেশে এমন মানুষও আছেন যিনি নিজে প্রতিবন্ধী হয়ে এই প্রতিবন্ধী মানুষদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আজকে আমরা তেমনই একজন মানুষকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি হচ্ছেন জনাব আব্দুস সাত্তার দুলাল। তিনি বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক। জনাব দুলাল, আপনাকে আন্তরিক স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। প্রথমেই জানতে চাই আপনার নিজের জীবনের কথা। আপনি তো কিশোর বয়সে বোধহয় এই একটা দুর্ঘটনার ফলে প্রতিবন্ধিতার শিকার হয়েছেন। জি, সেসব কথা যদি একটু বলেন। আমি শ্রদ্ধা জানাই আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যারা শহীদ হয়েছে দেশের স্বাধীনতার জন্য, তাদের প্রতি। এবং আরও ধন্যবাদ জানাই আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, কারণ ওনার প্রতিটি বক্তব্যেই এখন প্রতিবন্ধীদের কথা আছে। আজকের এই অনুষ্ঠানে আমি আপনার মাধ্যমে, আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের প্রতিবন্ধী জনগোষ্ঠীকেও শুভেচ্ছা জানাই। আমার ব্যক্তিগত জীবনে আমি খুব ছোটবেলায় তো আমি পড়ালেখা করতাম। যখন সেকেন্ডারি স্কুলে পড়ালেখা করি, তখন আমি গাছ থেকে পড়ে যাই, এবং আমার গাছ থেকে পড়ে যাওয়ার পরে আমি বিভিন্ন পর্যায়ে প্রায় ৪২ দিনের মতো আমি কমাতে ছিলাম। আচ্ছা। এবং বেঁচে থাকার কোনো সম্ভাবনা ছিল না আর কি। ঘটনাটি কোথায় ঘটেছিল? এটা আমার দেশের বাড়ি নোয়াখালী। আচ্ছা। কোম্পানিগঞ্জ চরকাকড়া হচ্ছে আমার গ্রাম। তো সেখানে হয়। এরপরে আমাদের অঞ্চলে একটা হেলথ সেন্টার হচ্ছিল, যেখানে ডাক্তার ম্যাকওয়ার্ড নামে একজন ভদ্রলোক ছিলেন। ওনার সহযোগিতায় আমার এই ট্রিটমেন্টটা শুরু হয়। প্রথমে আমাদের স্থানীয় জেলা পর্যায়ে, তারপরে ঢাকাতে, সোহরাওয়ার্দীতে বিভিন্ন পর্যায়ে, এবং পরবর্তীতে। এটা কোন সালের ঘটনা? এটা হলো 75-এ। আচ্ছা। তারপরে আমার 7 বছর কিন্তু আমি ট্রিটমেন্টে ছিলাম, প্রায় বিভিন্ন সময়ে আর কি। এর মধ্যে সিআরপিরও আমি কিছু চিকিৎসা পাই ফলো আপ ফ্যাশন হিসাবে। মূলত আমার ট্রিটমেন্টটা হয় সোহরাওয়ার্দী হসপিটালে। তখন আমার মতো রোগীদের আসলে চিকিৎসার তেমন সুযোগ ছিল। তো সোহরাওয়ার্দী হসপিটালে তখন ডাক্তার গাস্ট এটা দেখতেন। সেখানে আজকে যে সিআরপি ভ্যালেরি টেইলার আছেন, উনি তখন ওইখানে ভলেন্টিয়ার হিসেবে কাজ করেন। তো এই পর্যায়ে আমি কাজ করতে গিয়ে বিভিন্ন সময় আমার এই চিকিৎসা চলাকালীন অবস্থায় আমি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বাধাপ্রাপ্ত হই। চিকিৎসা নিতেও বাধাপ্রাপ্ত। মূল সমস্যা হয়েছিল কোমরে স্পাইনাল কর্ডে আমার আঘাত লাগে, এবং সেইখান থেকে আমি প্যারালাইজ হয়ে যাই সম্পূর্ণভাবে। তারপরে আস্তে আস্তে কিছু ইমপ্রুভমেন্ট হয় আর কি বিভিন্ন সময়, কিন্তু আমি আসলে কখনোই থেমেছিলাম না আর কি। এই অবস্থায়ও আমি সব সময় একটা না একটা কাজের মধ্যে থাকার চেষ্টা করেছি। এর পিছনে অবশ্য আমার আম্মার অনেক বড় অবদান আছে। আমার অ্যাক্সিডেন্ট করার পরে, দুর্ঘটনার পরে, আমার আম্মা খুব হতাশ হয়েছেন। উনি সব সময় বলতেন যে আল্লাহর কাছে উনি দোয়া করতেন আর কি আমার জন্য, যে আমার বে উপায়কে তুমি আল্লাহ উপায় করে দাও। তো মায়ের দোয়া তো আর বৃথা যায় না আর কি, এটা তো আমরা সবাই জানি আর কি। আমাদের এলাকাতে অনেকগুলো কর্মকাণ্ড করি আমি, এটা স্থানীয় কিছু কর্মকাণ্ড করি,
দরিদ্র ছেলে মেয়েদেরকে বিয়ে দেওয়া, সামাজিক কিছু কর্মকাণ্ড করা, সেই 81, 82 না 80 সেই সময়ে তখনও প্রতিবন্ধীদের নিয়ে কাজ শুরু করেন? না, তখন করিনি। তারপরে এই প্রক্রিয়াতে আমি দাবা খেলতাম ভালো। আমার জেলা পর্যায়ে আমি ফার্স্ট হই, উপজেলা লেভেলে ফার্স্ট হই। তো এই প্রক্রিয়াতে আমি এক সময় আপনার এই ঢাকাতে আমি সেটেল হওয়ার একটা সুযোগ পাই। এখানে সিআরপিরও আমার একটা অবদান রয়েছে। তারপরে এক পর্যায়ে আমি সরকারের একটা প্রতিষ্ঠান আছে ইআরসিপিএস টুঙ্গিতে, সেখানে সুইডিশ ফ্রি মিশন এবং বাংলাদেশ সরকার যৌথভাবে একটা মৈত্রী শিল্প নামে একটা প্লাস্টিক ইন্ডাস্ট্রি করে এবং সেটা এখনো চালু আছে। সেই প্রতিষ্ঠানে আমি চাকরি নিই। সেখানে চাকরি নিই, কালারিস্ট হিসাবে আমার চাকরি হয়, কাজ শুরু করি। কিন্তু আমার একটা জিনিস আমার কাছে খুব লক্ষণীয় হয় যে প্রতিবন্ধী ব্যক্তিরা সেখানে সেই সময়ে 84, 83, 85 এর কথা বলছি, তখন প্রতিবন্ধী শব্দটা আসলে পরিচিত ছিল না। তখন বলা হতো বিভিন্ন নামে ডাকা হতো আর কি, ল্যাংড়া, কানা, আতর, বোবা, এরকম বিভিন্ন নামে বলা হতো। তো সেখানে আমরা কিছু আন্দোলন শুরু করি গভর্নমেন্ট প্রতিষ্ঠানে আর কি, আমার নেতৃত্বে কিছু মুভমেন্ট হয় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারটা প্রতিষ্ঠা করার জন্য। কারণ আমি চাকরি করলেও অন্যান্য কলিগরা আমাকে আসলে সেইভাবে গ্রহণ করেনি। তারা মনে করতো সবসময় যে আমি তাদের দয়ায় ওখানে আছি। সেখানে কি আরো প্রতিবন্ধী কাজ করতেন? আরো কিছু প্রতিবন্ধী পরে, আমার ঢোকার পরে প্রতিবন্ধীদের চাকরি হয়। তো আমি ওখানে কিছু মুভমেন্ট করি, তারপরে প্রতিবন্ধী ব্যক্তিদের আস্তে আস্তে কিছু কিছু প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরি হয় সেখানে। তো এইটাতে ওখানে যখন আমরা আবার আন্দোলনটা করতে গিয়ে তখন আমি সফল হই। সেখানে বেশ কিছু সরকার অনেকগুলো আমাদের দাবি, অনেকগুলো কথা সরকার গ্রহণ করে, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, এবং গ্রহণ করার পরে তখন আমার মনে হলো, উপলব্ধি হলো যে একটি বাউন্ডারির মধ্যে প্রতিবন্ধীদের যদি অবস্থাটা এইটা হয় যে এই প্রতিষ্ঠানটা প্রতিবন্ধীদের জন্য, তাহলে সে বাউন্ডারির বাইরে যারা লক্ষ লক্ষ প্রতিবন্ধী আছে তাদের অবস্থা কি। ওই উপলব্ধি থেকেই বিপিকেএস এর জন্ম, বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির জন্ম। এবং সেটা আমরা শুরু করি, কিছু প্রতিবন্ধী আমার সাথে সহকর্মী। আমার নিজের ব্যক্তিগত ক্ষুদ্র আর্থিক সহযোগিতাই প্রথম শুরু করি। এই যে প্রথমে কি কাজটা করলেন? তখন আমরা কমিটি করি প্রতিবন্ধী ব্যক্তিদের টিআইসি যে মাঠটা আছে টুঙ্গিতে, এখন তো এটা বাউন্ডারি হয়ে গেছে, সেই মাঠেই বিপিকেএস এর জন্ম। তো সেখানে আমরা মিটিং ডাকি, মিটিং করি। তারপরে এটা রেজিস্ট্রেশন হয় 88-এ, 85-এ এটা জন্ম হয়। তারপরে আমার বাসা, আমি যে বাসায় থাকতাম সেটাই ছিল এটার কার্যালয়, অফিস, এবং সেখানে আমরা মিটিং টিটিং করতাম। কার্যক্রমটা কি ছিল শুরুতে? সচেতনতার মূলক কার্যক্রম ছিল, কিছু পিকনিক ছিল, আমরা বনভোজন করতাম। আমাদের যে এই ভিটিভির জেনারেল ম্যানেজার নওয়াজ আলী খান ছিলেন, অনেকেই আমাদের কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন আর কি তখন। তো এই এবং জব প্লেসমেন্টের কাজটা আমি করতাম তখন, কিছু অ্যাডভোকেসি কর্মকাণ্ড করতাম। আরেকটা বিষয় যেটা, এই প্রতিষ্ঠানের জন্য সহযোগিতা চেতে গিয়ে অনেক সময় আমাকে কিন্তু অনেকে মানুষ মনে করতো আর কি, যে দুই এক জায়গায় এমনও হয়েছে যে আমি গিয়েছি সংগঠনের জন্য সাহায্য চেতে, তারা ধরে নিয়েছে আমি গেছি তাদের কাছে ব্যক্তিগত টাকা চাইতে। এরকম একটা সিচুয়েশন তখন ছিল আর কি। 80, 85, 86, 87 খুব চ্যালেঞ্জিং ছিল। তো তখন আমাদের ক্ষুদ্র পরিসরে আমরা কর্মকাণ্ড শুরু করি। এখন বর্তমানে এই প্রতিবন্ধী কল্যাণ সমিতির কর্মকাণ্ড কি? বাংলাদেশি প্রতিবন্ধী ব্যক্তিদের আন্দোলনের বলা যেতে পারে একটি বেসমেন্ট, এটা একটা সংগঠন, এইভাবে এটা তৈরি হয়েছে। আমরা সর্বক্ষেত্রেই এটি একটি হলিস্টিক এর কর্মসূচি রয়েছে, যেটাকে আমরা বলি উন্নয়নে প্রতিবন্ধী ব্যক্তিদের সহ-উদ্যোগ। আমরা এটার বিশ্বাস হচ্ছে কয়েকটি বিষয়। একটি হচ্ছে যে আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের লিডারশিপ ছাড়া, তাদের সংগঠন ছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন সম্ভব নয়, এটা আমাদের একটা বিশ্বাস। পাশাপাশি আমরা মনে করি তাদের যে কর্মকাণ্ডগুলো, তাদের যে সংগঠনগুলো আছে, সেটা তাদের মালিকানায় হওয়া উচিত। এই পর্যায়ে এখানে আমরা সারা দেশের প্রায় 37টি জেলাতে আমাদের সরাসরি কর্মকাণ্ড আমরা বাস্তবায়ন করেছি।
এর মধ্যে 19টি জেলাতে আমরা ইনফ্রাস্ট্রাকচার রিসোর্স সেন্টার করে দিয়েছি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য। এবং এখানে কিন্তু বিপি ক্যাসের নামে না, এগুলা কিন্তু আমরা স্থানীয়করণ করেছি। প্রায় 25টির মতো সংগঠন আমরা সেখানে আমরা প্রতিষ্ঠা করেছি। এর প্রতিটির নাম হচ্ছে ডিসেবল পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট, সাথে তাদের জেলার নামটা যুক্ত আছে। আর এই ন্যাশনাল অ্যালায়েন্সটা কি? ন্যাশনাল অ্যালায়েন্স অফ ডিসেবল পিপলস অর্গানাইজেশন, এটা হচ্ছে একটি নেটওয়ার্ক। এটি প্রতিবন্ধী ব্যক্তিদের 106টি নিবন্ধিত সংগঠন এটার সাথে জড়িত আছে, এবং আরও অনেকগুলো সংগঠন এটার সাথে মেম্বারশিপের প্রক্রিয়ায় রয়েছে। এই নেটওয়ার্কটা হচ্ছে অফ ডিসেবল পিপলস অর্গানাইজেশনের। এটারও আপনি সভাপতি? এটার আমি বর্তমান সভাপতি। এই সংগঠনটা হচ্ছে অফ ফর বাই দি ডিসেবল পিপলস অর্গানাইজেশনগুলো আছে তার একটি নেটওয়ার্ক, যেটা আমাদের ইউএন মানে কনভেনশন সনদ বিভিন্ন জায়গায় যে সংগঠনটাকে বলা হয়েছে মূলধারার একটি অর্গানাইজেশন হিসাবে আর কি, এটাকে সেলফ হেল্প অর্গানাইজেশন বলি আমরা। তো এই নেটওয়ার্কটা এটা ফরেন ফান্ডেড না, আমরা এই সংগঠনগুলোই এটাকে কন্ট্রিবিউট করে। এর অফিস হচ্ছে মণিপুরি পাড়াতে। আমরা 29শে মার্চ 2006 সালে এবং 29শে মার্চ 2010 তখন দুটো মহাসমাবেশ আমরা পল্টন ময়দানে করি। এখানে এক একটি মহাসমাবেশে প্রায় 1 লক্ষেরও অধিক প্রতিবন্ধী ব্যক্তি তাদের স্বখরচে উদ্যোগে এবং তাদের সাথে তাদের পানিটাও নিয়ে আসছে, এই নিয়ে তারা পল্টনে যোগদান করেছে। সারা রাত বাসে করে আসছে, সারাদিন বক্তৃতা দিয়েছে, কথা শুনেছে, অনুষ্ঠান দেখেছে এবং এনজয় করছে। বিকালে তারা আবার রাত্রে ফিরে গেছে। তো এই জাতীয় নেটওয়ার্ক থেকে একটা আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে আপনারা যুক্ত হয়েছেন? জি। সেটা কি সম্পর্কে একটু বলুন। এটা হচ্ছে ডিসেবল পিপলস ইন্টারন্যাশনাল। এটার আমি একসময় গ্লোবাল সেক্রেটারি ছিলাম, এখন ওয়ার্ল্ড কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছি। এবং এর আগে আমি রিজিওনাল চেয়ার ছিলাম, সেক্রেটারি ছিলাম এবং সাউথ এশিয়ান চেয়ার ছিলাম। ডিসেবল পিপলস ইন্টারন্যাশনাল একটি আন্তর্জাতিক আন্দোলন প্রতিবন্ধী ব্যক্তিদের, 100 কোটি প্রতিবন্ধী ব্যক্তির প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান, যার নেতৃত্বে জাতিসংঘ 2006 সালে ইউএন কনভেনশন প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সনদ অনুমোদন করতে আগ্রহী এবং করে। মূলত প্রক্রিয়াটা আমরা বাহির থেকে আমরা শুরু করি, তারপরে এটা জাতিসংঘের বিভিন্ন পর্যায়ে এটা অ্যাডপ্ট করা হয়। প্রথমে মেক্সিকোর একটা প্রপোজাল ছিল এবং এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, যেটা যে পৃথিবীতে এত দ্রুত আর কোনো সনদ অনুমোদন হয়নি। এবং এর বর্তমানে আমি এখানে আসার আগে এটার 167টি দেশ অলরেডি, 157টি দেশ এটা স্বাক্ষর করেছে। এত সংখ্যক দেশ, ইভেন আমরা জানি যে আমেরিকা তো বিভিন্ন সনদের প্রতি তাদের একটা রিজার্ভেশন থাকে, কিন্তু এই সনদে তাদেরও ওবামা এটা স্বাক্ষর করেছে। তো এবং তারা এটা রেটিফাই করেছে। বাংলাদেশ সরকার 3টা স্তরেই এটা স্বাক্ষর করেছে, ইনক্লুডিং রেটিফিকেশন অফ দি প্রটোকল। সম্প্রতি আপনি একটা বড় আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন, এশিয়া প্যাসিফিক ডিসেবিলিটি রাইটস চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড 2012। সেইটা সম্পর্কে একটু বলুন। এটা একটি প্রথম জাতিসংঘের একটি উদ্যোগ। আচ্ছা। এর আগে এরকম অ্যাওয়ার্ড জাতিসংঘ আর কখনো কাউকে এভাবে দেয়নি। জাতিসংঘ এই অ্যাওয়ার্ডটা দিয়েছে বিকজ আমাদের যে কার্যক্রম, আমার কর্মকাণ্ড তাদের ভালো লেগেছে। মূলত এর পিছনে অবদান হয়েছে আমাদের দেশের প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন। আমি জানতাম না যে তারা আমার পক্ষে নমিনেশন পাঠিয়েছে। এখানে বহু সংগঠন তারা নমিনেশন দিয়েছে। ঢাকা ইউনিভার্সিটির আপনার একজন টিচার জানি পপের যিনি চেয়ারপারসন ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, সে আমার এটা নমিনেট করেছে। আমি আমার অজান্তেই মূলত এই বিষয়গুলো ঘটেছে আর কি। তো পরবর্তীতে আমি কিছুদিন পরে আমি জানতে পেরেছি যে এরকম একটা নমিনেশন গেছে, আমার কাছে ইনফরমেশন আসতে পারে, ওরা আমাকে জানাইছে আর কি। প্রায় 100টির অধিক সংগঠন এই নমিনেশন পাঠিয়েছে। আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ, তারা এইভাবে আমাকে মূল্যায়ন করেছে, বিবেচনা করেছে।
এবং একই সাথে আমি আপনার মাধ্যমে বাংলাদেশের পক্ষে জাতিসংঘের কাছে কৃতজ্ঞতা জানাই না, এটা এই অ্যাওয়ার্ডের জন্য। বাংলাদেশের এটা- জন্য একটা বড় গৌরব। এটা মূলত আমাদের কর্মকাণ্ডের সফলতার জন্য হয়েছে। সত্য কথা কি, সেলফ হেল্প মুভমেন্ট যেটা, সেটা বিশ্বে আমরা অনেক ভালো আছি। প্রতিবন্ধী ব্যক্তিদের যে আন্দোলন, প্রতিবন্ধী ব্যক্তিদের যে ইউনিটি, প্রতিবন্ধী ব্যক্তিদেরকে যেভাবে ঘর থেকে বেরিয়ে আসার যে একটা ব্যাপার, 1 লক্ষ প্রতিবন্ধী ব্যক্তি তাদের সখরচে পল্টনে অংশগ্রহণ করা, এটা তো চারটিখানি ব্যাপার না। তো এই যে ব্যাপারটা, এই এতগুলা লোক যে আসছে, এটা একটা সিম্বলিক ইভেন্ট ছিল। আমরা প্রায় 250 মাইক্রোফোন সারা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় লাগিয়েছিলাম শোনানোর জন্য পলিসি মেকারদেরকে আমাদের কথা। তো এই যে বিষয়টা, এটা একটা সফলতার বিষয় ছিল তাদের আপনি কাছে। তো প্রতিবন্ধীদের নিয়ে অনেকদিন ধরে কাজ করছেন এবং আপনার জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞতা আছে। আমাদের দেশে বর্তমানে এই আন্দোলন করতে গিয়ে আপনি প্রধান কি সমস্যার মুখোমুখি হন? এখানে একটা একটা মৌলিক সমস্যা, সেটা হচ্ছে প্রবেশগম্যতা। হুম, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশগম্যতাটা সর্বক্ষেত্রেই বাধাপ্রাপ্ত। খুব 2-1টি জায়গা ছাড়া মৌলিক কোনো প্রতিষ্ঠান এটা খুব নেই। দুর্ভাগ্যজনক। আমার এটা- মনে হয় যে কি বলে, ইমারত নির্মাণ আইনের মধ্যে সর্বত্র এবং বিশেষ করে যেখানে পাবলিক প্লেসেস আছে জি এবং বড় বড় জাতীয় প্রতিষ্ঠান আছে, সেই সব জায়গায় ঢুকতে গেলে হুইল চেয়ার যাতে ঢুকতে পারে জি। সেটার ব্যবস্থা অবশ্যই থাকা উচিত, কিন্তু আমাদের এখানে এই জায়গাটা জি, খুব এটা দুর্বল। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কিন্তু অ্যাক্সেসিবিলিটি, হ্যাঁ। অ্যাক্সেসিবিলিটি মানে কিন্তু র্যাম না। হুম, অ্যাক্সেসিবিলিটি হচ্ছে আপনার মিডিয়ার মধ্যে আমার অ্যাক্সেস থাকতে হবে। আমার আজকে বাংলাদেশে কিন্তু কোনো নিউজ পেপার আমাদের 30-40 লক্ষ দৃষ্টি প্রতিবন্ধী পড়তে পারে না। আমাদের সাইন ল্যাঙ্গুয়েজ, আমাদের প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় কিছু চ্যানেলগুলো কিছু ইন্ট্রোডিউস করেছে এখন, কিন্তু আমাদের এখনো আমাদের এই মিডিয়া, যে আমাদের যে প্রিন্ট মিডিয়া, এর কোনো ইনফরমেশন তো ব্রেইলে এখনো পাবলিশড হয় না। আমি শিক্ষামন্ত্রীর সাথে আমি দেখা করেছিলাম শিক্ষা পলিসিটা করার আগে। তখন ওনার ওই পলিসিতে অবশ্য উনি আমাদের প্রস্তাবগুলো ইনকর্পোরেট করেছেন। আমি প্রস্তাব দিয়েছিলাম যে জাতীয় পর্যায়ে একটা প্রিন্টিং প্রেস হওয়া দরকার, যেটা ব্রেল প্রিন্টিং প্রেস হবে, যেখানে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য যে পাঠ্যপুস্তক আছে, একটি পাঠ্যপুস্তক কিন্তু আমাদের দেশে এখনো নাই। যে ইউনিভার্সিটিতে একটা ছেলে, একটি মেয়ে যে পড়ালেখা করে, আরেকজনের সাহায্যে পড়ে, আরেকজনের তার জন্য রিড আউট করে, তারপরে সে শুনে, তারপরে সে এটা রেকর্ড করে। এই যে চ্যালেঞ্জ করে একটা ইউনিভার্সিটিতে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি পড়ালেখা শেষ করে, অ্যাক্সেসিবিলিটি ইন আইটি, যেটা এটা খুব ইম্পর্টেন্ট। এবং আমাদের যে আমাদের কোনো ইনফ্রাস্ট্রাকচারই বাংলাদেশে, আমি মিনিস্ট্রিতে যেমন 25 বছর যাবৎ আমার যাওয়া আসা, আমি প্রায় 100 কমিটির আমি সদস্য হয়েছি এই যাবৎ, বা 100 হইতে পারে আর কি। কিন্তু এখনো মিনিস্ট্রিতে একটি টয়লেট নেই যেখানে আমি ব্যবহার করতে পারি। তাহলে আমি যদি একদিন মন্ত্রণালয়ে থাকি, আমার যদি আধাবেলা মিটিং করতে হয়, তাহলে আমি তো কোনোভাবে ম্যানেজ করি, যেমন আমি এখানে ম্যানেজ করলাম ভিটিভিতে। তো এরকম যারা ম্যানেজ করতে পারে, মোটেই মুভ করতে পারে না হুইল চেয়ার থেকে, তাদের কি অবস্থা? তো এই যে ব্যাপারটা, এটা একটা বড় বাধা আমাদের ডেভেলপমেন্টের জন্য। আরেকটি বাধা যেটা আমি দেখি, সেটি হচ্ছে ইমপ্লিমেন্টেশন লেভেল। আমাদের কিন্তু প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নের ক্ষেত্রে এবং পলিসির ক্ষেত্রে কিন্তু আমরা অনেক এগিয়ে আছি। আন্তর্জাতিক প্রত্যেকটি দলিলে কিন্তু আমাদের স্বাক্ষর আছে, আমরা কিন্তু একমত সেগুলোর করেছি। বাস্তবায়নটা হচ্ছে না। বাস্তবায়ন হচ্ছে না। আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার উপরে একটা কল্যাণকর একটা আইন আছে, নীতিমালা আছে, একটি 96 একটা কর্ম পরিকল্পনা করা হয়েছে, অনুমোদিত এগুলো। এর কিন্তু বাস্তবায়ন নেই, প্রয়োগ নেই, যেটা কিন্তু আমাদের জন্য এগুলো বিল্ডিং কোডে কিন্তু আমাদের বিষয়টা কিন্তু ইনকর্পোরেট আছে। আমি এই সব টেকনিক্যাল ডিপার্টমেন্টের প্রধানদেরকে নিয়ে কিন্তু একটা আমাদের কনসালটেটিভ টিম হয়েছিল অ্যাক্সেসিবিলিটি ম্যানুয়াল করার জন্য। এখানে ইউরোপিয়ান ইউনিয়ন ফাইন্যান্স করেছিল, আমি মেম্বার সেক্রেটারি ছিলাম, এবং আর্কিটেক্ট ডিপার্টমেন্টের হেড ছিলেন এটা চেয়ারপারসন। এটা করে আমরা ম্যানুয়ালটা প্রডিউস করেছি এবং বিভিন্ন পর্যায়ে আমরা এই ম্যানুয়ালটা দিয়েছি। ওনারা এটা যে বাস্তবায়ন করায়, আর্কিটেক্ট ডিপার্টমেন্ট থেকেও বিভিন্ন সার্কুলার দিয়েছে বিভিন্ন অথরিটিকে, কিন্তু এটা যে প্রয়োগ, এটা রাজুক, এলজিইডি, এই সমস্ত অথরিটি যে এটাকে বাস্তবায়ন করবে, সেই জায়গাটা আমাদের অনেক গ্যাপ। আমার কাছে মনে হয় যে প্রফেশনালদের একটি বড় অবহেলা আছে। তো এখানে আমাদের মধ্যে আমার কাছে মনে হয় যে একটা বড় ভূমিকা নেওয়া দরকার, দায়িত্ব নেওয়া দরকার, যে জায়গাটাতে এগুলোর সঠিক প্রয়োগের জন্য।
আব্দুস সাত্তার দুলাল সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ যে আমাদের স্টুডিওতে এসে আপনার প্রতিবন্ধী মানুষের কল্যাণের জন্য আপনার সংগ্রামের কথা বললেন। আপনি যেসব বাধার কথা বলেছেন এবং আপনি নিরন্তর এই বাধা দূর করার জন্য সরকারি বেসরকারি মহলে কাজ চালিয়ে যাচ্ছেন, আশা করি সংগ্রাম কঠিন, কিন্তু আপনি অবশ্যই জয়যুক্ত হবেন। আমরা জনাব আব্দুস সাত্তার দুলালের কাছে এই প্রতিবন্ধী মানুষের কল্যাণের জন্য তাদের যে জনসচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা, সরকারি বেসরকারি পর্যায়ে বিভিন্ন নীতি বাস্তবায়নের যে চেষ্টা, তার কথা শুনলাম। এবং আমরা অবশ্যই মনে রাখব যে এত বিপুল সংখ্যক মানুষের তাদের যাতে অধিকারটা প্রতিষ্ঠিত হতে পারে, তারা যেন আমাদের মতো বিভিন্ন সুযোগ সুবিধা পান, সেই কাজটার কথা আমাদের মনে রাখতে হবে। তাহলে দেখব যে তারা অন্য কারো বোঝা হয়ে থাকবেন না, তারা নিজেরাই নিজেদের জীবিকা নির্বাহ করতে পারবেন। সেই জন্য প্রয়োজন তাদের সহজগম্যতা, সব জায়গায় তারা যাতে প্রবেশ করতে পারেন এবং তারা এই যে লেখাপড়ার কাজে ব্রেইল পদ্ধতিতে আরো বেশি বইয়ের প্রচলন হওয়া দরকার। এইসব করতে পারলে আমরা প্রতিবন্ধী মানুষের কল্যাণে অনেক কাজ করতে পারবো। তখন দেখব যে সমাজের এই অংশটা আমাদের সঙ্গে সমান তালে তাল মিলিয়ে চলতে পারছে। চেনা জানা আজ এখানেই শেষ হচ্ছে। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, ভালো রাখবেন। শুভরাত্রি।